এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর নিয়ে আমরা আপনাদের সামনে। ইরান কি দেখিয়েই দিল দেশটির সামরিক শক্তি? এর মাধ্যমে কি উপসাগরীয় অঞ্চলে নজরদারির দিক থেকে রীতিমতো অন্ধ হয়ে গেছে মার্কিন সামরিক বাহিনী? কারণ মধ্যপ্রাচ্যের কমপক্ষে ৮টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের ১৬টি সামরিক ঘাঁটিতে কেবলমাত্র মিসাইল দিয়ে হামলা চালিয়ে ঝাঁঝরা করে দিয়েছে ইরান। কিন্তু ঠিক কোন মিসাইল কিংবা প্রযুক্তি ব্যবহার করে এমন সফলতা পেয়েছে তেহরান? যদিও মার্কিনী গোয়েন্দাদের অভিযোগ, সাম্প্রতিক ওই যুদ্ধে ইরান ব্যবহার করেছে চীনের দেওয়া অত্যাধুনিক অস্ত্র। তাই তো নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে মারাত্মক হিমশিম অবস্থায় পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইসরায়েল তো প্রতিনিয়তই উস্কানি দিয়ে চলেছে। তবে কি ভিন্ন কোনো ষড়যন্ত্রের ছক আঁকছে ইহুদিবাদীরা? প্রশ্ন হল, ইরান কি এবার নতুন কোনো অস্ত্র ব্যবহার করবে? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধ বাঁধিয়ে দেশটিকে অচল করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল। কিন্তু ইহুদিবাদীরা যেন অন্যের জন্য খাল কেটে নিজের জন্য কুমির আনার মতোই কাজ করেছে। অথচ যুদ্ধ শুরুর আগে তেহরান বারবার সতর্ক করেছিল যে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিনীতে সামরিক স্থাপনাগুলোর নির্ভুল মানচিত্র আছে ইরানের সামরিক বাহিনীর কাছে। আর সেই মানচিত্র ধরেই ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক সমরকৌশল রপ্ত করেছিল তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ওই যুদ্ধে নিজেদের সামরিক বাহিনীর সফলতার দাবি করলেও বাস্তবতার কাছে যেন নতি স্বীকার করতে হচ্ছে তাকে। আর যুক্তরাষ্ট্রের এই শাসকের দাবিকে রীতিমতো ভুল প্রমাণিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন যুদ্ধের শঙ্কার মাঝেই মার্কিনীদের মধ্যে চাঞ্চল্য ছড়ালো সংবাদ মাধ্যমটি। সাম্প্রতিক ওই যুদ্ধে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কমপক্ষে ৮টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের ১৬টি সামরিক ঘাঁটিকে পুরোপুরি ধ্বংস করেছে ইরান। যার কারণে এই সামরিক স্থাপনাগুলো রীতিমতো অকার্যকর হয়ে পড়েছে বলে দাবি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের। তাই তো মার্কিন সামরিক বাহিনীর একজন সদস্য সংবাদ মাধ্যমটিকে এক প্রকার ভয়ের সুরেই বলেছেন, এমন হামলা আগে কখনো দেখিনি আমরা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও নিখুঁতভাবেই হামলাগুলো চালিয়েছে ইরান। ফলে এই অঞ্চলে মোতায়েন থাকা আমাদের ব্যয়বহুল রাডার ব্যবস্থাগুলো ধ্বংস হয়ে গেছে। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেপরোয়াভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালালেও পাল্টা প্রতিক্রিয়ায় ইরান দেখিয়েছে দক্ষতা। মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোতে থাকা তাদের অত্যাধুনিক সমরাস্ত্র, যার মাঝে রয়েছে E-3 মডেলের নজরদারি বিমান, যেটিকে উপসাগরীয় অঞ্চলে নিজেদের চোখ হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র, সেটিকেও ধ্বংস করতে সফল হয়েছে ইরান। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি আজও লুকিয়ে রাখার পায়তারা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরটির ভাষ্য, নিরাপত্তাজনিত কারণে আমরা যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করি না। আমাদের বাহিনী এখনও সক্রিয় রয়েছে। আমরা বিভিন্ন স্তরের প্রস্তুতিতেই রয়েছি। তবে যুক্তরাষ্ট্রের মতো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সামরিক বাহিনীকে ঘায়েলে কিভাবে সফল হল ইরান? ইহুদিবাদীদের সামরিক প্রস্তুতিকে ঘিরে বহুদিন ধরেই সমরকৌশল তৈরি করছিল ইরান। তাই তো মার্কিন গোয়েন্দারা বলছে, ২০২৪ সালেই গোপনে চীন থেকে TE-014 মডেলের একটি উন্নত স্যাটেলাইট সিস্টেম ক্রয় করে ইরান। এটি ইরানকে অসাধারণ নির্ভুলতার সাথে মার্কিন ঘাঁটিগুলো পর্যবেক্ষণে সহায়তা করেছে। ফলে যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সামরিক বাহিনীকে ঘায়েলে সফল হয়েছে তেহরান। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গভীর চিন্তায় পড়েছেন আরেকটি বিষয়কে কেন্দ্র করে। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হলেও ঘুরে দাঁড়িয়েছে ইরান। ইহুদিবাদীদের বিরুদ্ধে নতুন যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে তেহরান। এমনটি জানিয়ে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সাহারাম ইরানি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়। আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। যদিও নতুন কী ধরনের অস্ত্র তৈরি করেছে ইরান সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যই খোলাসা করেননি তিনি। অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর কিছু ইরানকে দিচ্ছে রাশিয়া, যার প্রমাণ সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দিয়েছে ইরানও। এমনিতেই ইরানকে বলা হয় মধ্যপ্রাচ্যের মিসাইলের ভাণ্ডারের রাজা। তাহলে ইরানকে কি এমন দিচ্ছে রাশিয়া যা মিসাইলের চেয়েও ভয়ঙ্কর? মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে আরেক নতুন শক্তির খেলা? মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও যুদ্ধের গন্ধ। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপ, অন্যদিকে ইরানের আত্মবিশ্বাস। এই উত্তেজনার মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাশিয়া। প্রশ্ন একটাই, মস্কো কি শুধু সমর্থন দিচ্ছে নাকি আড়ালে খেলছে আরও বড় কোনো খেলা? প্রশ্ন উঠছে, কেন রাশিয়া সরাসরি অস্ত্র না দিয়ে কূটনীতিতে এত জোর দিচ্ছে? যুক্তরাষ্ট্র ইসরায়েল কি আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে? ইরান কি এই সংকটকে নিজের শক্তিতে পরিণত করছে? মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা আনতে যাচ্ছে? এমন নানান প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে, যার কারণ একটাই, গুঞ্জন উঠেছে অস্ত্র নয়, রাশিয়া নাকি ইরানকে দিচ্ছে গোয়েন্দা তথ্য, সাইবার সহায়তা, কূটনৈতিক সুরক্ষা। এই গোপন শক্তি ইরানকে আন্তর্জাতিক চাপ মোকাবিলায় আরও শক্তিশালী করে তুলেছে।
মস্কো সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরশির বার্তা যেন আরও রহস্য ঘনীভূত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে দাঁড়িয়ে ইরান হঠাৎ এত আত্মবিশ্বাসী কিভাবে? রাশিয়ার কৌশলী অবস্থানের আড়ালে কি লুকিয়ে আছে আরও বড় কোনো ভূরাজনৈতিক চাল? রাশিয়া স্পষ্ট জানিয়েছে ইরান ইস্যুতে তারা সামরিক সমাধানের পক্ষে নয়, কারণ বড় যুদ্ধ মানে বৈশ্বিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব। তাই মস্কো এখন খেলছে স্মার্ট গেম, যেখানে যুদ্ধ নয়, কূটনীতির সবচেয়ে বড় অস্ত্র। মস্কোর অবস্থান আরও পরিষ্কার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো একতরফা নিষেধাজ্ঞা বা সামরিক পদক্ষেপ তারা সমর্থন করবে না। এমনকি নৌ অবরোধের মতো কঠোর পদক্ষেপেরও বিরোধিতা করেছে রাশিয়া। তবে প্রশ্ন থেকে যায়, রাশিয়া কেন সরাসরি সামরিক সহায়তায় যাচ্ছে না? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কৌশলগত ভারসাম্য। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং আঞ্চলিক উত্তেজনা না বাড়ানো, এই দুই লক্ষ্যই মস্কো এখন সতর্কভাবে হাঁটছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবস্থানও আগের মতো শক্তিশালী নয়। ইউরোপের অনেক দেশ সরাসরি যুদ্ধে জড়াতে অনাগ্রহী, আর চীনও সামরিক পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে আন্তর্জাতিক সমর্থনের ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ইরান কৌশলগতভাবে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে। তবে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। দীর্ঘমেয়াদী চাপ এই সংকটকে আরও জটিল করে তুলতে পারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, রাশিয়ার এই কূটনীতি কি আসলে শক্তির নতুন রূপ? ইরান কি সত্যি এই সংকটকে নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারবে, নাকি অর্থনৈতিক চাপই হয়ে উঠবে তাদের সবচেয়ে বড় দুর্বলতা? আর সবচেয়ে বড় ব্যাপার, এই উত্তেজনার আগুন কি ছড়িয়ে পড়বে বৈশ্বিক অর্থনীতিতে? উত্তর এখন অনিশ্চিত, তবে এটাই নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই খেলা এখন আর আঞ্চলিক নেই। এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির এক নতুন পরীক্ষার মঞ্চ। বিশ্ব রাজনীতি যেন আবারও এক অদৃশ্য ভূমিকম্পের মুখে দাঁড়িয়ে। ইরানকে রক্ষায় মাঠে নেমেছে রাশিয়া। ইরানের ইউরেনিয়াম ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এসেছে এমন এক দাবি। রাশিয়া নাকি চেয়েছিল ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নিতে। উদ্দেশ্য ছিল স্পষ্ট, ইরানের সংকট কমানো, যুদ্ধের ঝুঁকি কমিয়ে কূটনৈতিক সমাধান বের করা। কিন্তু নাটকটা ঘুরে যায় এক মুহূর্তেই। যুক্তরাষ্ট্র সোজাসাপটা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। আর এখান থেকেই শুরু হয় নতুন প্রশ্ন, যে সমাধান যুদ্ধ থামাতে পারত, সেটাই কেন আটকে গেল? এর পেছনে কি শুধু নিরাপত্তা উদ্বেগ, নাকি রয়েছে আরও বড় কোনো ভূরাজনৈতিক হিসাব? বিশ্বের অন্যতম দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া। এই পরাশক্তির মাঝে সবসময় এক ধরনের স্নায়ুযুদ্ধের আবহ চলমান থাকে। বিশ্বে কে প্রভাব বিস্তার করবে, তার কথাই নির্ধারণ হবে কোন সিদ্ধান্ত। আর এই প্রভাবের জোরেই হয়তো যুক্তরাষ্ট্র চাইছে না রাশিয়া নাক গলাক ইরানের ইউরেনিয়াম ইস্যুতে। হয়েছেও তাই। তবে একটি বিষয় পরিষ্কার, যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে বর্তমানে ইরান একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর তাই তো রাশিয়াও চাইছে ইরানকে সাহায্য করে যুক্তরাষ্ট্রকে দুর্বল করতে। হচ্ছেও তাই। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সে বিষয়ে যথেষ্ট পরিষ্কার ধারণাও দেয়। তবে এই কাজে রাশিয়া একা নয়, তার সাথে আছে চীনও, যদিও তা অন্য এক গল্প। এবার আবারও আসা যাক ইরানের ইউরেনিয়াম ইস্যুতে। কি আছে ইরানের নতুন 14 দফা প্রস্তাবে? ইরানের পথে হেঁটে বিধ্বংসী ড্রোন বানাচ্ছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় 14 দফার একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে পাঠানো এই প্রস্তাব বর্তমানে পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক সূত্রের বরাতে প্রস্তাবটির বিভিন্ন দিক নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া 9 দফা প্রস্তাবের জবাব হিসেবেই এই 14 দফা পরিকল্পনা তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্র যেখানে 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, সেখানে ইরান স্পষ্টভাবে জানিয়েছে তারা সাময়িক বিরতি নয়, বরং দ্রুত স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি চায়। প্রস্তাব অনুযায়ী ইরান সব ধরনের বিরোধ ও অমীমাংসিত ইস্যু 30 দিনের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে চায়। এই সময়সীমাকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ শান্তি কাঠামো গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবের মূল বিষয়গুলো। ইরানের 14 দফা প্রস্তাবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরা হয়েছে। 1. ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের মার্মিক হামলা না চালানোর নিশ্চয়তা। 2. ইরানের আশেপাশের অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার। 3. ইরানের স্থগিত বা ফ্রোজেন সম্পদ মুক্ত করা। 4. আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। 5. যুদ্ধে ক্ষতিপূরণ প্রদান। 6. লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ ও শত্রুতা বন্ধ। 7. কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে নতুন আন্তর্জাতিক ব্যবস্থাপনা কাঠামো। হরমুজ প্রণালী ও নৌ অবরোধ ইস্যু।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের প্রস্তাবে বিশেষভাবে হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রস্তাব অনুযায়ী 1 মাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছতে হবে, যার মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান, ইরান ও লেবাননে স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করা। এছাড়া সূত্রের বরাতে আরও বলা হয়েছে, প্রাথমিক চুক্তি সম্পন্ন হলে পরবর্তী 1 মাস ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাদা করে আলোচনা চলবে। বিশ্লেষকরা মনে করছেন, এই 14 দফা প্রস্তাব শুধুমাত্র যুদ্ধ থামানোর উদ্যোগ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের একটি বড় কূটনৈতিক পদক্ষেপ। বিশেষ করে হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ, সেখানে নতুন ব্যবস্থাপনার প্রস্তাব আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব নিয়ে কী অবস্থান নেয়, সেটি নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। ইতিমধ্যে সর্বশেষ প্রস্তাবগুলো খুব শীঘ্রই পর্যালোচনার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে এই প্রস্তাবও গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, ইরান আমাদের কাছে যে পরিকল্পনা পাঠিয়েছে তা আমি শীঘ্রই পর্যালোচনা করব, তবে এটি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করতে পারছি না, কারণ গত 47 বছর ধরে তারা মানবতা ও বিশ্বের যা ক্ষতি করেছে তার জন্য তারা এখনও পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে নতুন এক দুঃস্বপ্নের নাম ড্রোন। ইরানের পথে হেঁটে নিজেরাই বিধ্বংসী ড্রোন বানাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফাইবার অপটিক প্রযুক্তিতে তৈরি এই নীরব ঘাতক বদলে দিচ্ছে যুদ্ধের নিয়ম, ভেঙে দিচ্ছে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা সীমা। রাডার ফাঁকি, জ্যামিং অকার্য, সব মিলিয়ে চাপে ইসরায়েল। আমেরিকারও বাড়ছে উদ্বেগ। এই নতুন ড্রোন যুদ্ধ কি বদলে দেবে গোটা মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ? তা নিয়ে সমীকরণ মেলাতে ব্যস্ত সামরিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে বদলে যাচ্ছে যুদ্ধের সংজ্ঞা, যেখানে কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক রাডার আর ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি সবকিছুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে একটি ক্ষুদ্র কিন্তু মারাত্মক উদ্ভাবন, হিজবুল্লাহের নতুন ড্রোন, ফাইবার অপটিক ড্রোন। দেখতে সাধারণ ড্রোনের মতো হলেও এর কার্যপদ্ধতি সম্পূর্ণ আলাদা। প্রচলিত ড্রোন যেখানে রেডিও সিগন্যালের উপর নির্ভরশীল, সেখানে এই ড্রোন পরিচালিত হয় কয়েক কিলোমিটার দীর্ঘ সূক্ষ্ম ফাইবার অপটিক তারের মাধ্যমে। ওড়ার সময় পিছনে সুতোর মতো খুলতে থাকা এই তারই হয়ে ওঠে এর সবচেয়ে বড় শক্তি। ফলে এই ড্রোনকে থামাতে পারছে না বিশ্বের সবচেয়ে উন্নত ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমও, কারণ এটি কোনো রেডিও সিগন্যাল নির্গতই করে না। ফলে রাডারেও ধরা পড়ে না সহজে। অনেকটা নীরব শিকারীর মতো লক্ষ্যভেদ করে এটি। প্রযুক্তিগতভাবে এই ড্রোন অপারেটরকে দিচ্ছে বাড়তি সুবিধা। কোনো ল্যাগ বা সিগন্যাল ড্রপ ছাড়াই ড্রোনের সামনে থাকা এফপিভি ক্যামেরা থেকে লাইভ ভিডিও সরাসরি তারের মাধ্যমে পৌঁছে যায় নিয়ন্ত্রকের কাছে। ফলে পাহাড়ের আড়াল, বাংকারের গভীর বা লুকানো অবস্থানেও নিখুঁতভাবে আঘাত আনতে পারছে এটি। এই নতুন প্রযুক্তির প্রভাব পড়েছে সরাসরি যুদ্ধক্ষেত্রে। ইসরায়েলের জন্য এটি এখন বড় মাথা ব্যথা। ফ্রন্টলাইনে অবস্থানরত সৈন্যরা বাধ্য হচ্ছেন অনেক জায়গা থেকে পিছিয়ে যেতে। এমনকি এই ছোট ড্রোনের মাধ্যমে কার্যত অকার্যকর হয়ে পড়ছে অত্যাধুনিক আয়রন ডোম ব্যবস্থাও। এর বাস্তব উদাহরণ 30 এপ্রিল 2026। দক্ষিণ লেবাননের কান্তারা গ্রামে ড্রোন হামলায় গোলানি ব্রিগেডের 19 বছর বয়সী সার্জেন্ট লিয়াম বেনহামু নিহত হন। একই দিনে উত্তর ইসরায়েলের সোমেরা এলাকায় একটি সাজো আজানে আঘাত হেনে আহত হন আরও 12 জন ইসরায়েলি সেনা। বিশ্লেষকদের মতে লেবানন সীমান্তে এই প্রযুক্তির ব্যবহার যুদ্ধের নতুন মাত্রা তৈরি করছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ড্রোন প্রযুক্তির যে বিস্তার ঘটেছে তারই এক উন্নত রূপ দেখাচ্ছে এখানে। 2006 সালের যুদ্ধের পর থেকেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে স্থানীয় উৎপাদনের ওপর জোর দিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহ বারবার দাবি করেছিলেন, যে কোনো অবরোধের মধ্যেও তাদের অস্ত্র উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সক্ষম তারা। সম্প্রতি প্রকাশিত প্রাউডলি মেড ইন লেবানন শিরোনামের ভিডিওতে সেই সক্ষমতারই প্রমাণ মিলেছে, যেখানে দেখা গেছে গোপন ঘাঁটিতে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে ড্রোন তৈরি করছেন যোদ্ধারা। একই সঙ্গে একটি হারমিস 450 ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে তারা। সব মিলিয়ে ফাইবার অপটিক ড্রোন শুধু একটি নতুন অস্ত্র নয়, এটি আধুনিক যুদ্ধের কৌশলই বদলে দিচ্ছে। ছোট, সস্তা কিন্তু কার্যকর এই প্রযুক্তি এখন বড় শক্তিগুলোর জন্য হয়ে উঠেছে নতুন দুশ্চিন্তার কারণ।